আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। এইটা গতকালকে নির্ধারণ হয়েছে এই ভাগ্যটা, এবং এই ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে সাবেক প্রেসিডেন্ট হামিদ খান সাহেব। সে বিদেশে চিকিৎসা নিতে চলে গেল এবং তারপরে দেশে ফিরে আসলো সাহসের সাথে। এই সব কিছু মিলিয়ে তার যে সাহসিকতা সেটা প্রমাণ পেয়েছে, এবং এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবে। আপনারা এই কথাটার যৌক্তিকতা বলেন, প্রাসঙ্গিকতা বলেন, অথবা আসলেই ইন্টারপোল দিয়ে তাকে ধরে আনা সম্ভব ছিল কিনা। যাকে ইন্টারপোল দিয়ে ধরে আনবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দেশে আসার পরে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এই যে সামগ্রিক একটা ব্যবস্থাপনা, এটা দেখে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে। শেখ পরিবারের একজন সদস্য দেশের বাহিরে চলে গেছে। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ছিলেন, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন লোন, ব্যাংকিং অনুমোদন, ব্যাংকের এমডি নিয়োগ, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, এই সমস্ত বিষয়ে ব্যাপক প্রভাব রাখতেন। সেই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেছেন গতকালকে। তো ডক্টর ইউনুস স্যারের অনুমতিতে হামিদ খান সাহেব বাহিরে গিয়েছিল, দেশের বাহিরে চলে গিয়েছিল। এই কথাটি আমি বিশ্বাস করি, তার অনুমতিতে গিয়েছে। আমার প্রশ্ন হলো, এইরকম আরো কারা কারা বিশ্বাস করেন যে ডক্টর ইউনুস নিজেই অনুমতি দিয়েছিলেন হামিদ খানকে বাহিরে যাওয়ার জন্য? ঠিক একইভাবে শেখ পরিবারের সদস্য যে দেশের বাহিরে গেল, এই বিষয়েও অনুমতি দিয়েছেন ডক্টর ইউনুস নিজেই। এটা আমি বিশ্বাস করি। আপনারা কারা কারা এই বিষয়টিতে বিশ্বাস করেন যে ডক্টর ইউনুসের অনুমতি নিয়েই শেখ পরিবারের এই সদস্য দেশের বাহিরে গেছে? শুধু এই সদস্য না, আরো যারা অপরাপর সদস্য দেশেই ছিল, তাদের সবাইকেই ডক্টর ইউনুসের অনুমতি এবং তার ইন্ধন বলেন অথবা তার একটা সহযোগিতায় দেশের বাইরে একজন একজন করে নেওয়া হয়েছে। এটা আমি বিশ্বাস করি। আমি গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনুস যেদিন দায়িত্ব গ্রহণ করলেন, সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম ফেস দ্য পিপলে, যে আজ থেকে এই সরকারের দুশ্মন আওয়ামী লীগ আর না। হ্যাঁ, এই সরকারের দুশ্মন হবে অপরাপর রাজনৈতিক দলসমূহ, যারা ক্ষমতায় আসার সম্ভাবনাময় অবস্থায় আছে। কেন এটা বলেছিলাম? আমি ওই সময় যারা সমন্বয়করা ছিল তাদেরকে দেখেছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করছে, তাদের বাসায় গিয়ে মিটিং করছে। এইরকম একটা পরিস্থিতি দেখে আমি এই কথাটি বলেছিলাম যে এখন থেকে আওয়ামী লীগ আর দুশ্মনের তালিকায় রইল না। এখন থেকে দুশ্মন হলো বিএনপি, জামাত বা অপরাপর রাজনৈতিক দলসমূহ, যারা সম্ভাব্য ক্ষমতা আসবে। এটা আমি বলেছিলাম, এবং সার্বিকভাবে ধীরে ধীরে এই সব কিছুই প্রমাণিত হচ্ছে। আজকে আওয়ামী লীগ আমার শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ বিএনপির শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ জামাতের শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ ডক্টর ইউনুসেরও শত্রুর তালিকা নাই। হ্যাঁ, তো এইটা দেখে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। দেখুন, বিভিন্ন দল, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সবাই আওয়ামী লীগকে তাদের দলে নেওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, ডিক্লারেশন দিচ্ছে, তাই না? তো এটা দেখেও আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ বেশি একটা খারাপ না। এই যে সামগ্রিক অবস্থা, এটা কেন হচ্ছে? আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক বড় একটা শক্তি, যেই শক্তি ক্ষমতা থেকে চলে গেলেও উপদেষ্টা প্যানেলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, এবং এই উপদেষ্টা প্যানেলে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীকে দায়িত্বে নেওয়া হয়েছে। কনক সারোয়ার ভাই, সাংবাদিক কনক সারোয়ার ভাই আজকে বলেছিলেন, এই সরকার আমাদের কোনো কথাই রাখেনি। বলেছিলাম গোটা 15 জন উপদেষ্টাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর ইউনুস তা করেননি। ছাগল দিয়ে হাল চাষ হবার নয়, কনক সারোয়ার ভাই এই লেখাটি লিখেছেন। ঠিক আছে, আজকে গতকালকে ফেস দ্য পিপুলে এই কথাটি আমি বলছিলাম যে এই সরকার আমাদের কি কি কথা রাখলো, কি কি কথা রেখেছে। হ্যাঁ, আমরা একটু বিবেচনা করি আমাদের কি কি কথা রাখলো। সমকামী বিষয়ে এনসিপি নামের যে সংগঠন, তারা তো সরকারের সহযোগী একটা সংগঠনই, তাই নয়? তারা সমকামী দিয়ে দল ভরিয়ে ফেললো, বামদেরকে দিয়ে দল ভরিয়ে ফেললো। এই যে উপদেষ্টা প্যানেল, এইটাও ব্যাপকভাবে সিপিবির রাজনীতি করেছে এইরকম লোক আছে, বাম রাজনীতি করেছে এইরকম লোক আছে, তাদেরকে দিয়ে পুরো একটা ফোরাম ভরিয়ে ফেলেছে। আমরা বলেছিলাম এটা সংস্কার করতে হবে, সেটা সংস্কার করা হয় নাই। আমরা বলেছিলাম ফারুকীকে অপসারণ করতে হবে, করা হয় নাই। আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অভিযোগ, সংস্কার করা হয় নাই। ডক্টর ইউনুস নিজেও একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে তাকে ফুল দিয়ে স্বীকৃতি দিলেন ট্রান্সজেন্ডারকে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কিন্তু এক জিনিস না, হিজড়া আর লিঙ্গ পরিবর্তনকারী এক জিনিস না। ডক্টর ইউনুস লিঙ্গ পরিবর্তনকারী একজনকে স্বীকৃতি দিলেন মঞ্চে উঠিয়ে। আমরা বললাম এটা দেওয়া যাবে না, তাই তো?
যৌনকর্মীদেরকে কর্মী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নারী কমিশনের উদ্যোগকে উনি স্বাগত জানালেন, সংস্কার প্রস্তাবকে স্বাগত জানালেন। আমরা বলছি এটা দেওয়া যাবে না। স্টুডেন্ট ফর সোভারেন্টিনের 4 জন ছাত্রকে গ্রেপ্তার করা হলো, যারা পার্বত্য অঞ্চলে আদিবাসী শব্দকে কেন্দ্র করে লড়াই করছিল। আমরা সেটাকে আটকাতে পারলাম না, তাদেরকে গ্রেপ্তার করা হলো, জেল খাটানো হলো। ঠিক আছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশন 11 বার তাদের সংস্কার প্রস্তাবে আদিবাসী শব্দটি লিখেছে। ঠিক আছে। আমরা বললাম এটা করা যাবে না। আমি ওইটাই বলতেছি, জনগণের কোন কোন দাবিকে ডক্টর ইউনূস এখন পর্যন্ত মূল্যায়ন করেছেন। সচিবালয়ের প্রাথমিক সিদ্ধান্তই ছিল এরকম যে আপনার খুব চালাক যদি কোনো সরকার হয় তারাও এই সিদ্ধান্ত নিত, হ্যাঁ, যে সামনে তো বিএনপি জামাত অনেক শক্তিশালী হবে, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, বিট করতে হবে, এই জন্য আওয়ামী লীগের লোকদেরকেই রেখে দিতে হবে। এটা ডক্টর ইউনূসের একটা পলিসি ছিল, আমরা এটা বলেছিলাম এটা অপসারণ করতে, সেই দাবিটাও রাখা হয়নি। তো সামগ্রিকভাবে এই একটা ব্যবস্থাপনা, এই সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে যে বিএনপির চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে, জামাতের চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে। এবং আজকে বলছি তারা কত দ্রুত সময়ে ফিরবে, আমি বলেছিলাম 5-6 বছর লাগবে। তো শক্তিমত্তা, স্বতন্ত্র নির্বাচন, বিভিন্ন দলে ঢুকে নির্বাচন, অথবা নিজ মার্কাতেও যদি নির্বাচন করে, যেভাবেই হোক আওয়ামী লীগের একটা পর্ষণ থাকবে যেটা জামাতের চেয়েও অনেক শক্তিশালী হবে, যেভাবেই হোক। তো এটাই আর কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগের লোকদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আসার সুযোগ দিচ্ছেন, এটা সহজ হয়ে গেল। হামিদ খান সাহেব সাহসিকতার সাথে আওয়ামী লীগকে রক্ষা করলেন এই দফায়, যে ফিরে গিয়ে মানে দেশ থেকে চলে গিয়ে আবার ফিরে আসলেন, একটা হিম্মতের বিষয়। এই আর কি। তো অনেক মানুষ অনেক মতামত দেবে, তারা তো তাদের প্রিয় ব্যক্তির ভুল ধরা শুনতে চায় না, হ্যাঁ, তারা তো তাদের ব্রেইন এবং মগজ নির্দিষ্ট ব্যক্তির কাছে বর্গা দিয়ে রাখছে, এটা তো খুবই স্বাভাবিক, তারা একটু অপছন্দ করবে। আবার আছে গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো, তাদেরকেও এখানে লেগে দিয়েছে আমাদের পিছনে, খুব বেশি না, ধরেন 100 জন মানুষকেও যদি আমার পিছিয়ে লাগায় দেয়, 100 জন যদি 3টা করে কমেন্ট করে, তাহলে মনে হবে যে সবাই আমার বিরুদ্ধে। মাত্র 100 জন মানুষকে দিয়ে আমার পুরো লাইফটা নেতিবাচক দেখানোর সুযোগ রয়েছে, খুবই স্বাভাবিক। চলেন পার্থক্য করে ফেলি। যারা আমার এই বক্তব্য সমর্থন করেন তারা হলো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট এগুলো দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন অ্যাংরি রিয়েক্ট। দেখবেন আমার এই লাইভে সব মিলিয়ে 100 জন মানুষও পাওয়া যাবে না অ্যাংরি রিয়েক্ট দিয়েছে এই বক্তব্যগুলোকে অপছন্দ করে, অসম্মান করে। তাহলে কারা করছে? ওই সার্জিসরা বলছে ফেক আইডি খুলতে হবে, ফেক আইডি খুইলা হ্যারাসমেন্ট করতে হবে। আবার গ্রামীণের কিস্তি তোলা লোকগুলো আছে, ওরা আইসা, এই সব মিলে 1-150 মানুষ এসা নেতিবাচক কমেন্ট করবে। ঠিক আছে। তো এটা খুবই স্বাভাবিক, দেখা যাবে। আমরা রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন আমরা রুখে দিব, রাজনীতিতে এই লোভ লালসা রুখে দিব। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে। পিএস এপিএস দের জালিয়াতি, নগদে জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক, দেখেন, চিন্তা করেন। তো এরা সব অস্বীকার করবে, সবকিছু বলবে মিথ্যা। 29 সাল পর্যন্ত কর মওকুফ, সেটা মিথ্যা। তারপরে 666 কোটি টাকা কর, সেটা মিথ্যা। নাগরিকদের উপরে করের বোঝা বাড়াচ্ছে আর নিজের উপর থেকে কর হালকা করছে। এটাই হলো ডক্টর ইউনূসের সততার মানদণ্ড। এই সততা নিয়ে উনি দেশকে সুন্দর করে সাজাতে চান। সবাই কর দিবে কিন্তু উনি কর দিবেন না। ঠিক আছে। ডক্টর ইউনূস যদি কর মাপ নিয়ে চলতে চান তাহলে উনি আসলে কত টাকা কর মাপ নেবেন? ডক্টর ইউনূস যদি কর মাপ নেন, ওনার করের মাপের সংখ্যা কত হতে পারে? 5 বছরে ওনার কর মাপের সংখ্যা হতে পারে বেশি না, কমপক্ষে 2টা পদ্মা সেতুর সমান পরিমাণ, 60,000 কোটি টাকার মতো হবে 5 বছরে যদি উনি কর মওকুফ নেন। ওনার গ্রামীণ ফোন যদি কর জালিয়াতি করতেই থাকে তাহলে কত পরিমাণ হবে? ধরেন যদি 8 কোটি গ্রামীণের সিম থাকে, এই 8 কোটি সিম থেকে যদি 100 টাকা করে যদি কর জালিয়াতি করে তাহলে কত টাকা হচ্ছে? 8,000 কোটি টাকা নাকি, বা 800 কোটি টাকা। জাস্ট এদের কর জালিয়াতির সাইজগুলো দেখেন। এবং ডক্টর ইউনূসের কর ফাঁকি দেওয়ার ঘটনা শেখ হাসিনার সময় বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়েছিল। 50,000 কোটি টাকা এনবিআর গ্রামীণ ফোন থেকে পাবে যদি সঠিকভাবে তারা কর দিত। তো এগুলো বলতে দিতে চায় না, এই চুরির খবরগুলো প্রকাশ করতে দিতে চায় না। একই জেলা থেকে 8-9 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, একই বিভাগ থেকে 14-15 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, অন্যান্য বিভাগগুলো বঞ্চিত করছে, সম্পদের বন্টন ঠিকমতো হচ্ছে না। আবার ওই উপদেষ্টারা যেই পিএস এপিএস নিয়োগ দিচ্ছে তারাও আবার ওই যে ভাগ্নে কোটায়, ভাতিজা কোটায়, যারা কিনা তাদের বেডরুমে ঢুকতে পারবে এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। ডক্টর ইউনূসও নিয়োগের ক্ষেত্রে তার বান্ধবী নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে উঠায় নিয়ে আসে এখানে নিয়োগ দিলেন।
তার ওয়াইফের চিকিৎসক বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন, তার ভাই ভাতিজা যারা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ উপদেষ্টা এসব বিষয়ে নিয়োগ দিচ্ছেন। আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং আমাদের এই কথা বলা এবং এই লড়াই চলবে। আমাদের কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আমাদের কথা বলা। এখানে যারা আমাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করছে, তারা আমাদের মতো একটা দুর্বল মানুষকে, যারা দুর্বল অবস্থায় থেকেও সরকারকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, তাদেরকে সে গালিগালাজ করছে। তো করতে থাকুক, চলতে থাকুক, দেখা যাক কে বিজয়ী হয়। গালি বিজয়ী হয়, দুর্নীতি বিজয়ী হয়, লুটপাট বিজয়ী হয়, স্বৈরতন্ত্র বিজয়ী হয়, নাকি গণতন্ত্র বিজয়ী হয়, ওটা আমরা দেখব। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিদারুণ নিপীড়নের শিকার হয়েছি। আমরা আমাদের খারাপ দিন এখনো অব্যাহত রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি, কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে আমরা নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, একটি শক্তিশালী পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণের ভোট দেবে সেই ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে। সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন, ভোট ডিসেম্বরেই হবে, ঠিক আছে? কোন একটি নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ না। হ্যাঁ, অনেক রাজনৈতিক দল আছে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, কষ্ট করেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস একটা নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে সেটাকেও আমরা চ্যালেঞ্জ করব। এই অন্যায় সুবিধা দেওয়ার আমার ছেলে খুব করে চেষ্টা করছে, ভিডিওতে আসবে। তো এই অপরাধ, এই জালিয়াতি আমরা রুখে দিব, সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দিব। জেলায় জেলায় জেলা প্রশাসক অফিস থেকে এই সমন্বয়কদেরকে টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। কি বাবা? টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, কি বাবা, কি তাই না, সচিবালয় থেকে এদেরকে টেনে বের করতে হবে, এই সমন্বয়কদেরকে, ঠিক আছে? হ্যাঁ, বের করতে হবে। আপনারা সবাই সেই প্রস্তুতি নেন। সকল জেলা প্রশাসক অফিস থেকে আমরা এদেরকে বের করব, সচিবালয় থেকে বের করব। এসব টোকাই, বাটপার, লোভী কয়েকদিনের মধ্যে শত শত গাড়ি নিয়ে শোডাউন দেয়, হ্যাঁ, এগুলোকে প্রতিহত করতে হবে। রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য এই সকল টোকাইরা রাজনীতিতে এসে নষ্ট করেছে। রাজনীতি নামে এরা প্রমাণ করেছে লুটপাট। তারুণ্যের উপরে দেশের মানুষ, নাও তো একটু, তারুণ্যের উপর দেশের মানুষ যে ভরসা করেছিল, সেই ভরসার জায়গা কি বাবা বলো? নামবো? কোথায় যাবো বলো? ও আমাকে ভিডিওতে কথা বলতে দিবে না। কেন কথা বলতে দিবে না? প্রতিবাদ করতেছো তুমি? প্রতিবাদ করতেছো? নাম ওর একটু নাম। তোমার কাছে যাবে না? যাবে? আচ্ছা। তো যারা এই অন্যায় সুবিধাগুলো নিচ্ছে, এটা প্রতিরোধ করতে হবে, ঠিক আছে? চরম প্রতিরোধ করতে হবে এদের। এই যে যারা লুটপাট করছে জেলা প্রশাসক অফিসগুলোতে, হ্যাঁ, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, অপরাপর রাজনৈতিক দলগুলো, এদের লুটপাট বন্ধ করে এদের চাপা ধামা দিয়ে বসে দিতে হবে। সচিবালয় থেকে এদেরকে টেনে হিসেবে বের করতে হবে, ঠিক আছে? ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দলের টোকাই নেতাকর্মীদেরকে এইভাবে ফ্যাসিলিটেট করতে পারে না। সচিবালয়কে বাজারে রূপান্তরিত করতে পারে না, এটা করতে পারে না। এই দুর্বৃত্তায়নের রাজনীতি ডক্টর ইউনূস শুরু করছে। গণ অভ্যুত্থানে সবাই মিলে লড়াই করছে, কিন্তু একটা নির্দিষ্ট দলকে বারবার সামনে এনে 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 তাদেরকে প্রমোট করে অপরাপর ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনূস নিজে। আমরা তাকে প্রতিহত করব তার এই কার্যক্রমগুলো থেকে। সে যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সরকার হিসেবে থাকতে চায়, থাকতে পারবে, না হলে তাকে উৎখাত করা হবে। হয়তোবা বড় বড় দল এগুলো বলবে না, কিন্তু আমরা ছোট দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলবো, যে একটা দলকে উনি এইভাবে ফ্যাসিলিটেট করে ছোট ছোট দলগুলোর ক্ষতি সাধন করেছেন। হ্যাঁ, এই দুর্বৃত্তায়ন, ছোট ছোট বাচ্চা ছেলে পেলে স্কুলে যাবে, কলেজে যাবে, এদেরকে টোকাই, এই টোকাইগুলোকে এদেরকে সমন্বয়ক বানিয়ে এই বিভিন্ন পদ পদবি দিয়ে, আন্দোলনে কোনো অবদান নাই, এদেরকে বিভিন্ন জায়গায় ওই দল করলেই সেই সমন্বয়ক, ঠিক আছে? আন্দোলন করার সময় এরকম সমন্বয়ক প্রয়োজন ছিল না জেলায় জেলায়। তো এগুলো সবাই মিলে প্রতিহত করতে হবে, সকল রাজনৈতিক দল মিলে টোকাইদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তরুণদের উপরে যে ভরসা, তরুণদেরকে দেখেই মানুষ যে নির্লোভ আচরণ প্রত্যাশা করে, হ্যাঁ, যে তারা পরিবর্তন আনবে। এই যে এতগুলো গাড়ির বহর, এই যে 150 কোটি টাকা লুটপাট, 300 কোটি টাকা লুটপাট, বই পুস্তক ছাপাতে এখনো বই পুস্তক সবাই ঠিক মতো পায়নি, 400 কোটি টাকা লুটপাট, এই যে অভিযোগগুলো, বলেন তরুণদের মাথা হ্যাড হয়েছে নাকি মাথা উন্নত হয়েছে? এই বেজ্জতিগুলো এরা হলো রাজনীতির মাঠটা এইভাবে নোংরা করছে। আমরা যারা যুবকরা কষ্ট করে আধা পেটে খেয়ে দেশের জন্য রাজনীতি করেছি, গুম হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমাদের মুখে চুনকালি ঘষে দিছে এরা চুরি করে। যে সব যুবকরা, তরুণরাই মনে হয় এরকম চোর, তারুণ্যের রাজনীতিতে চুনকালি লাগাইছে এরা। তো সবকিছু মিলে লাইভটা শুরু করেছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন? গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থা সুন্দর হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের চেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। তার পরিবর্তে চলছে মব, লুটপাট, হরিলুট, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য। এই জন্য তো বাংলাদেশ শাসন, মানে আমরা
আমরা তো এই জন্য বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি নাই। তো এই গণ অভ্যুত্থান চোরদের এখন থেকে দৌড়ানির উপর রাখা হবে।